নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে। 2018 সালের আগে চাকরি পাওয়ার জন্য রাজনৈতিক নেতাদের কাছে যেতে হতো, মিছিল মিটিংয়ে করতে হতো। বর্তমানে চাকরি পাওয়ার জন্য কাউকে মিছিল মিটিংয়ে যেতে হয় না। পরীক্ষা দিয়ে নিজের মেধার পরিচয় দিয়ে যুবক যুবতীরা চাকরি পাচ্ছে। বুধবার এডিনগর স্থিত পিআরটিআই হলে নয়া চাকরি প্রাপক 474 জনের হাতে অফার লেটার তুলে দিয়ে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এডিনগর স্থিত পিআরটিআই হলে মোট 474 জন চাকরি প্রাপকের হাতে অফার লেটার তুলে দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে সূচনা করেন মুখ্যমন্ত্রী। তারপর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, আগে চাকরি পাওয়ার জন্য রাজনৈতিক নেতাদের কাছে যেতে হতো, মিছিল মিটিংয়ে যেতে হতো। বর্তমানে চাকরি পাওয়ার জন্য কাউকে মিছিল মিটিংয়ে যেতে হয় না। পরীক্ষা দিয়ে নিজের মেধার পরিচয় দিয়ে যুবক যুবতীরা চাকরি পাচ্ছে। বহু সরকারি কর্মচারী রয়েছেন যারা চাকরি থেকে অবসরে চলে গেছেন, আবার অনেকে ইতিমধ্যে প্রয়াত হয়েছেন, কিন্তু তারা তাদের কাজের মাধ্যমে নিজেদের পরিচয় দিয়ে গেছেন। সংশ্লিষ্ট দপ্তরে এখনো তাদের নাম নিয়ে আলোচনা হয়। এবং এখন আমরা অনেক যারা কর্মচারী আছে তাদের কথা আমরা কিন্তু তারা রিটায়ার্ড হয়ে গেছে, হয়তো অনেকে ইহলোকেই নেই, তাদের কথা আমরা বলি কিন্তু এখন। এবং শুধু চেহারা দেখে নয়, ওদের কাজের কারণে কিন্তু, এবং কাজের কোনো সাবস্টিটিউশন নেই। এখনো কোনো অফিসে যখন কোনো কথা উঠে যে ওই জায়গায় কাকে দেওয়া যায়, ওই জায়গায় কাকে দেওয়া যায়, তখন কিন্তু টেবিলের মধ্যে যে একটা মতামত আসে, বলে আরে ও তো খুব কাজের, খুব ভালো কাজ জানে। এটা আপনাদের সবার কিন্তু সেটা প্রুফ করতে হবে। আমি জানি এখন আপনারা পারবেন, সেটা আপনারা অনেক বেশি জানেন, অনেক পড়াশোনা করে তবেই এটা কিন্তু আপনারা ক্লিয়ার করেছেন। নতুন চাকরি প্রাপকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আহ্বান জানান তারা যেন তাদের কাজের মাধ্যমে নিজেদের পরিচয় জানান দেন। বর্তমান সরকার 2019-20 অর্থ বছরে গ্রুপ সি পদে 965 জন, 2020-21 অর্থ বছরে 629 জন, 2021-22 অর্থ বছরে 2699 জন, 2022-23 অর্থ বছরে 5044 জন এবং 2023-24 অর্থ বছরে 1966 জনকে চাকরি প্রদান করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো জানান, গ্রুপ ডি পদে 2018-19 অর্থ বছরে 100 জন, 2019-20 অর্থ বছরে 174 জন, 2020-21 অর্থ বছরে 121 জন, 2021-22 অর্থ বছরে 134 জন, 2022-23 অর্থ বছরে 116 এবং 2023-24 অর্থ বছরে 78 জনকে চাকরি প্রদান করা হয়েছে। সর্বমোট 13,661 জনকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে। বর্তমান সরকার কাজে বিশ্বাসী, প্রচারে নয়। সরকার সব জায়গায় স্বচ্ছতা বজায় রাখতে চায়। ত্রিপুরার ছেলেমেয়েরা বর্তমানে কোনো অংশে কম নয় বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরীক্ষার মাধ্যমে, সুষ্ঠু নীতির মাধ্যমে যদি আমরা ওই গরিব একটা প্রান্তিক ব্যক্তি, তাকে যদি আমরা সেই ব্যবস্থা, আমরা যদি সেইভাবে পরিকাঠামো, আমাদের চিন্তা ভাবনা যদি আমরা সেইভাবে করি, তাহলে কিন্তু আমরা প্রপার যে সুশাসনের বিষয় সেটা আসবে। আজকে এখানে আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আপনারা কিন্তু সবাই এখানে আজকে নির্বাচিত হয়েছেন। আগে আমরা দেখতাম যে পলিটিক্যাল পার্টির প্রসেশনে হাঁটতে হবে, যেতে হবে, পলিটিক্যাল দাদাদের সাথে যোগাযোগ রাখতে হবে, পার্টির এফিলিয়েশন লাগবে, এইসব হলে তবেই চাকরি পাওয়া যায়। এখানে একজনও বলতে পারবেন না যে এইভাবে আপনাদের চাকরি হয়েছে। নাও ইউ হ্যাভ প্রুভড দ্যাট ইউ আর দ্য ক্রিম অফ দ্য সোসাইটি থ্রু ইউর এক্সাম আউটকাম। এটাই অ্যাকচুয়ালি হওয়া উচিত সব জায়গায়। আজকে এখানে আমার খুব ভালো লাগলো যখন অফার দিচ্ছিলাম, মানে বোঝা যায় তাদের যে কি বলবো, তাদের যে এখানে আসছিল এবং বলার যে স্টাইল, সবকিছুই বডি ল্যাঙ্গুয়েজ বলছে সত্যিই তারা তাদের যে কাজের জন্য ওরা নির্বাচিত হয়েছে, হয়তো ভবিষ্যতে আরো অনেক কিছু হতে পারে, শুধু এখানেই শেষ নয়, হবে। এবং এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে ত্রিপুরার ছেলেমেয়েরা, মানে আমরা স্মার্ট সিটির কথা বলি, স্মার্ট ক্লাসের কথা বলি, কিন্তু অল অ্যাসপেক্ট দে আর ভেরি স্মার্ট নাও। স্মার্টের অর্থ এই না যে
মানে এক্সট্রা কিছু একটা দেখালাম সেরকম না, সব বিষয়ে স্মার্ট, তার সাবজেক্টের উপরে স্মার্ট। চিফ সেক্রেটারি মহোদয় বলছিলেন, যারা আপনারা হয়তো অফিসে গেছেন, যারা টেবিলে বসেছিল তাদের ওই প্রান্তে আপনারা দাঁড়িয়েছিলেন, কতবার যেতে হয়েছে। আমরাও যেতাম আগে, আমরাও গেছি অফিসে, কিন্তু আজকে আপনারা যেখানে চেয়ারে অন্যরা বসেছিল সেখানে আজকে আপনারা বসবেন। যে জায়গায় এখানে বিভিন্ন দপ্তরে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তখন আপনারা বুঝবেন যে আমি আগে যেভাবে ভাবতাম সেটা এরকম না। এখন ইউ আর দ্য ফ্যামিলি মেম্বার্স অফ ত্রিপুরা গভর্নমেন্ট। এদিন অফার পেয়ে আপ্লুত যুবক যুবতীরা। PA2 পঞ্চায়েত নির্বাহী কর্মকর্তা, সিডিপিও, ICDS সুপারভাইজার মিলিয়ে মোট 474 জনের হাতে অফার লেটার তুলে দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব JK সিনহা, বিধায়ক মীনা রানী সরকার সহ অন্যান্য আধিকারিকেরা। শান্তন টিভি। নতুন আইনের সঙ্গে সঙ্গতি রেখে হাইকোর্টের বিচারপতি অভিনব রায় দিলেন। 2 জুলাই রাজ্যের উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ একটি NDPS মামলায় এই অভিনব রায় দিয়েছেন। গত 15 এপ্রিল বীরগঞ্জ থানার পুলিশ হেরোইন মজুদ রাখা এবং বিক্রি করার অভিযোগে জীবন জয় ত্রিপুরা এবং সেলেন জয় ত্রিপুরা নামে 2 যুবককে গন্ডাছড়া অমরপুর রোডস্থিত বাবুসাই থেকে গ্রেপ্তার করে। পরবর্তী সময় ধৃতরা উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করে, যার নম্বর হলো BA36 of 2024। এই মামলার শুনানির শেষে মাননীয় উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ একটি অভিনব রায় দেন। তিনি আদেশ করেন যে এই বেল পিটিশনটি আরও 1 মাস পরে 4 আগস্ট অন্তিম শুনানি হবে। এর মধ্যে ধৃত 2 জনের পরিবারকে নির্দেশ দেওয়া হয় তাদের নিজ এলাকা ও মহকুমা জুড়ে নেশার উপর সচেতনতার শিবির করার জন্য, যাতে সমাজের কাছে নেশা মুক্তির বার্তা যেন দৃঢ়ভাবে পৌঁছে দেওয়া যায়। রায়ে আরও বলা হয় যে এই শিবির চলাকালীন অভিযুক্তদের পরিবার যেন গ্রামের যুবক এবং অভিভাবকদের সঙ্গেও মতবিনিময় করে, যাতে গ্রামীণ এলাকায় নেশা ব্যবসার বিরুদ্ধে জনমত গড়ে ওঠে। এর সাথে সাথে বিচারপতি লোধ গন্ডাছড়া থানার অফিসার ইনচার্জ সহ ভিডিও SDM লিগ্যাল সার্ভিসেস অথরিটির দ্বারা নিযুক্ত প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার্সদের নির্দেশ দেন যে তারা যেন এই মাদক বিরোধী ক্যাম্পেইন সংগঠিত করার সময় আসামিদের পরিবারবর্গদের সাহায্য করে। পরিবারবর্গ সহ গ্রামবাসীদের প্রতিক্রিয়া সম্বন্ধে অবগত হয় এবং বিস্তারিতভাবে এই রিপোর্ট আদালতের নিকট যথাসময়ে জমা দেয়। একসাথে শিবিরের সমস্ত ফটো এবং ভিডিও করে আদালতের নিকট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে ওই 2 ব্যক্তির জামিনের আবেদন আগামী শুনানির দিনে নতুনভাবে বিবেচনা করা হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চ আদালতে আসামিদের পক্ষে মামলাটি পরিচালনা করেছেন রাজ্যের বিশিষ্ট সিনিয়র আইনজীবী সুব্রত সরকার। রাজ্য সরকারের পক্ষে মামলাটি পরিচালনা করেছেন উচ্চ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সম্রাট ঘোষ। গত 2/7/2024 আমাদের একটা কোর্টে একটা কেস ছিল, NDPS কেস। এটার মধ্যে অরিন্দম লোধ সাহেব বিচারপতি ছিলেন। তো এই কেসটা করেছিলেন জীবন জয় ত্রিপুরা এবং সেলেন জয় ত্রিপুরা নামে 2 জন ব্যক্তি। তাদের সঙ্গে হিরোইন ছিল, ওরা NDPS অ্যাক্টে ওদের ধরা হয় এবং ওদের জন্য বেল পিটিশন করা হয় উচ্চ আদালতে। বেল পিটিশনটি করেন মাননীয় সিনিয়র আইনজীবী সুব্রত সরকার মহোদয় এবং এই বেল পিটিশন শুনানি চলাকালীন আমাদের মাননীয় বিচারপতি অরিন্দম লোধ সাহেব বলেন যে যেহেতু কমিউনিটি সার্ভিসও এখন আমাদের এই বিচার প্রক্রিয়ার একটা অন্তর্গত অঙ্গ, তো সেই হিসাবে একটা ইনোভেটিভ রায় উনি দেন। উনি বলেন যে এই কেসটার মধ্যে যারা আসামি রয়েছেন, মানে জীবন জয় ত্রিপুরা এবং সেলেন জয় ত্রিপুরা, তাদের বাড়ির লোকদের বলা হয় যে তারা যেন আগামী 1 মাস কমিউনিটি সার্ভিসের অঙ্গ হিসাবে ওনারা যেন ড্রাগের বিরুদ্ধে একটা ক্যাম্পেনিং করেন, অ্যান্টি ড্রাগ ক্যাম্পেনিং ওনাদের গ্রামে এবং ওনাদের মহকুমার মধ্যে যেন করেন এবং এর জন্য ওনারা সাধারণ প্রশাসন থেকে, পুলিশ প্রশাসন থেকে, সবার থেকে ওনারা কোঅপারেশন পাবেন এবং 1 মাস এটা করার পরে
এবং ওনাদের বলা হয়েছে যেন দুই পরিবারের ব্যক্তিরা বিভিন্ন গ্রামের বিভিন্ন মুরব্বী যারা রয়েছেন তাদের সঙ্গে মত বিনিময় করেন, যারা ইয়াং জেনারেশন যারা আছেন, যারা মূলত ড্রাগের দিকে ধাবিত হচ্ছে তাদের সঙ্গে কথা বলে এবং একটা অ্যাওয়ারনেস যেন ছড়ায়। এবং এটা পুরোটা ভিডিওগ্রাফ এবং ফটোগ্রাফ থাকবে। পুলিশকে বলা হয়েছে এটা ভিডিও এবং ফটো করার জন্য, অফিসার ইনচার্জ কে বলা হয়েছে, রেসপেক্টিভ অফিসার ইনচার্জকে, এবং পুরো বিষয়টাকে আলাদা। শিক্ষক বদলির প্রতিবাদে মেলাঘর সোনামুড়া সড়ক অবরোধে বসল মেলাঘর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। ডিসিএম এর আশ্বাস পেয়ে অবশেষে অবরোধ তুলে নেয় ছাত্রীরা। সরকারি দপ্তরে যে কোনো কর্মচারী অন্যত্র বদলি করা সরকারের দায়িত্ব। বিভিন্ন দপ্তরের কর্মচারীদের বদলি করা হলে তেমন কোনো সমস্যা হয় না বললেই চলে, কিন্তু শিক্ষাক্ষেত্রে বা স্কুল কলেজের ক্ষেত্রে যদি তাদের প্রিয় শিক্ষক কিংবা শিক্ষিকাকে অন্যত্র বদলি করা হয় তাহলেই শুরু হয়ে যায় বিস্তর ঝামেলা। প্রিয় শিক্ষক বদলি হয়েছে তার মানতে নারাজ ছাত্রীরা। ঘটনা বুধবার মেলাঘর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে। মেলাঘর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান বিষয়ক শিক্ষক সেন্টু মণ্ডলকে মেলাঘর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় থেকে অন্যত্র বদলি করা হয়, কিন্তু এই প্রিয় শিক্ষকের বদলি ছাত্রীরা মানতে নারাজ। তাই তারা ওই শিক্ষককে নিজের স্কুলে রাখার জন্য বুধবার মেলাঘর সোনামুড়া সড়ক অবরোধে বসে ছাত্রীরা। মেলাঘর থানার সামনে মূল সড়ক অবরোধ করে তারা। ছাত্রীদের অভিযোগ, শিক্ষা বিজ্ঞান বিষয়ে একজন শিক্ষিকা এবং একজন শিক্ষক রয়েছে এই স্কুলে, কিন্তু তাদের প্রিয় শিক্ষককে বদলি করে দেওয়া হয়েছে। এই প্রিয় শিক্ষককে পুনরায় এই বিদ্যালয়ে ফিরিয়ে আনার দাবিতেই তাদের এই পথ অবরোধ। এডুকেশন টিচার কজন আছে স্কুলে? কজন ছিল? কজন বদলি হয়েছে? কজনকে বদলি করছে? কবে বদলি করছে? আমরা কয়েকদিন ধরে শুনতেছি স্যার বদলি, আজকে শিওর স্যার বদলি, কালকে চলে যাচ্ছে। তোমাদের কি দাবি? এই স্যার কি লাগবে? কেন? স্যার একটু ভালো বোঝায়, বুঝতে সুবিধা। অন্য টিচাররা যে ভালো বোঝে না তোমরা কেমন জানো? অন্য আরেকজন যে আসবে সে ভালো আসবে না আরো খারাপ আসবে সেটা কিন্তু তোমরা জানো? একজন ম্যাম আছে। একজন ম্যাম আছে তো, আরেকজন দিয়েছে তো না দেয়নি? এদিকে অবরোধের কথা শুনে ছুটে আসেন মেলাঘর পৌরসভা সিও তথা ডিসিএম। অবরোধকারী ছাত্রীদের তিনি বোঝানোর চেষ্টা করেছেন একজন শিক্ষিকা রয়েছেন আর একজন শিক্ষককে বদলি করা হয়েছে, পরবর্তীতে অন্য আরেকজন শিক্ষক এখানে আসছেন। যেহেতু একজন শিক্ষিকা এখানে রয়েছেন সেই হিসেবে তাদের অবরোধে বসাটা যুক্তিসঙ্গত নয়। শিক্ষা বিজ্ঞান বিষয়ের কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা যদি তাদের এই বিদ্যালয়ে না থাকতো তখন তাদের এই অবরোধের সঠিক মূল্যায়ন হতো। ডিসিএম এর হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় ছাত্রীরা। আমি এখানে ডিসিএম হিসেবে তোমাদেরকে বলছি এটা করা ঠিক না, এটা উঠিয়ে নাও। এটা আমাদের একটা জায়গা বদনাম হবে যে এটা মেয়েরা ছেলেরা বুঝে বুঝে শুনে রাস্তায় যাবে আটকে রাখছে। যদি এমন হতো যে ব্যাপারটা যে এখানে অন্য কোনো স্থান নেই, আসতো না বা দুজনকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি চিন্তা করতাম। এখন এখানে একজন অলরেডি আছেন, একজন ম্যাডাম, আরেকজন স্যার আসছেন উনিকে, তো সেক্ষেত্রে আটকানোর কি ব্যাপার আছে? তাই তোমরা বলো, ঠিক আছে কিনা বলো? যদি এমন হতো যে এখানে কোনো স্যারই নেই, আমার স্যারের জন্য এখানে আমার কাজ ব্যাহত হচ্ছে, সেক্ষেত্রে সেটা মানে মানানসই ছিল, সবাই সেটাকে একটা মানে মর্যাদার সঙ্গে দেখতো, সেটা তোমাদের কোনো ইভ্যালুয়েশন থাকতো, সেখানে মূল্যায়ন হতো সেটার ব্যাপারে। অলরেডি একজন ম্যাম আছে সেখানে, নতুন আরেকজন স্যার আসছেন এবং ওনাকে ছাড়তে চাইছো না, সেটাও ঠিক না। তা আমি তোমাদেরকে সেখানে বোঝাতে এসেছি এবং আমি রিকোয়েস্টও করবো যে এটা করা ঠিক না। যদি আজকে এমন হতো যে ম্যাম তোমরা স্যার ম্যাম নেই, তাহলে সেক্ষেত্রে তোমরা এটা করা শোভনীয় হতো, এটা শোভনীয় হচ্ছে না কিন্তু। আর এইভাবে তোমরা একটা সারের জন্য আধা ঘন্টা 1 ঘন্টা রাস্তা তো ব্লক করে রাখতে পারো না, রাস্তা তোমরা খালি করো। আমি রিকোয়েস্ট করছি, দেখো আমার পরেও কিন্তু আমি অন্যরকম অ্যাকশন নেব, প্লিজ। আমাদেরকে তোমার। তবে তাদের রাস্তা অবরোধের কারণে দীর্ঘক্ষণ ধরে আটকে থাকে বিভিন্ন যানবাহন। যান চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগের মধ্যে পড়তে হয় সাধারণ পথচারীদের। শান্তন টিভি। পরিস্থিতি ভয়াবহর দিকে এগোচ্ছে। কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে গোমতী নদীর জল বেড়ে মানুষের বাড়িঘর তলিয়ে যেতে শুরু করেছে। ইতিমধ্যে নদীর জলে তলিয়ে গেছে একটি বাড়ি। অসহায় মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নিচ্ছে। গত কয়েকদিন লাগাতার বৃষ্টিতে উদয়পুর মহকুমার গোমতী নদীর জল অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ফলে উদয়পুর নেতাজি সুভাষ সেতুর দক্ষিণ পূর্ব প্রান্তের ব্রিজ সংলগ্ন বেশ কয়েকটি বাড়িঘরের অবস্থা ভয়ানক অবস্থায় এসে দাঁড়িয়েছে। উল্লেখ্য, গোমতী নদীর উপর নতুন করে আরেকটি ব্রিজ তৈরি করা হচ্ছে যাতে করে মানুষের যাতায়াতে সুবিধা হয়।
পুরনো সুভাষ সেতু ব্রিজটি অবস্থা ভয়ানক অবস্থায় এসে দাঁড়ানোর ফলে বর্তমান রাজ্য সরকার নতুন করে আরেকটি ব্রিজ তৈরি করার জন্য কাজ শুরু করেছে। আর এতে করে সেতুর দক্ষিণ পূর্ব প্রান্তের বেশ কয়েকটি বাড়িতে গোমতী নদীর জল প্রবেশ করে। ফলে জীবন আচার্য নামে এক ব্যক্তির ঘর গোমতী নদীর জলে তলিয়ে যায় বলে জানান তিনি। অপরদিকে মরণ সরকার ও উত্তম ভৌমিক নামে তাদের বাড়িগুলি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এলাকাবাসীর দাবি, যদি আজকেও গত কয়েকদিনের মতো বৃষ্টি হয় তাহলে এলাকার বেশ কয়েকটি বাড়িঘরের অবস্থা সংকটজনক হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তাই প্রশাসনের পক্ষ থেকে নদীর তীরবর্তী বাড়িঘরের লোকজনদের সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার দাবি উঠছে। জল কাটার পরে আমরা এদিকে জলাইয়া পাটটার বাইরে গেলে গেছে। আমার ঘর আসলো, ঘরের নিচে রান্না ঘর আসলো, রান্না ঘর লেগে গেছে। পাটটা কি আরো ওইদিকে আসলো? পাটটা আর ওইদিকে আসলো, আর অনেক ওইদিকে আসলো। মানে এটা কি এই বছরে ভাঙা হয়েছে না আগেও ভাঙা ছিল? না, এই বছরই ভাঙা হয়েছে। নতুন ব্রিজ অমনই ভাঙা হয়েছে। এটা নতুন ব্রিজের কি ওইদিকে বানটান আছে নাকি? ওইদিকে বান দেওয়া এদিকে একটা, তারা জলটা এদিকে পাস করছে। পাস করার পরে এটা আপনার ভাঙা আরম্ভ হয়েছে। আপনার ঘরে গেছে গা? হ্যাঁ, আমার একটা রান্নাঘর আছে ওইদিকে, এই ঘরটা লোকে রান্নাঘর গেছে একটা। তো এখন বসত ঘরটা তো ঝুঁকিপূর্ণ আছে নাকি? বসত ঘরটা আর ওই একটা বসত ঘরটা একটা গেছে। কি নাম আপনার? আমার নাম জীবন আচার্য। এই জায়গাটার নাম কি? এটা সম্মান। শ্যামন টিভি। দেশবাসীকে চিন্তায় ফেলেছে বাংলাদেশিদের অনুপ্রবেশ। এর মধ্যে আবারও আগরতলা রেল স্টেশন থেকে আটক 11 জন বাংলাদেশি নাগরিক। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে 2 ভারতীয় দালালকে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ। বুধবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করল আগরতলা জিআরপি থানার পুলিশ। প্রায় প্রতিদিনই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জালে তুলছে পুলিশ, কিন্তু আভ্যন্তরীণ কারণ জনসম্মুখে তুলে ধরতে ব্যর্থ পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা শাখা। এতে কপালে চিন্তার ভাঁজও পড়েছে নিরাপত্তা নিয়ে। কিন্তু কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। প্রায় প্রতিদিনই দলে দলে বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে রাজ্যে আসছে, আবার পুলিশের হাতে ধরাও পড়ছে। কিন্তু তারপরও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের কুম্ভ নিদ্রা ভঙ্গ হচ্ছে না। মঙ্গলবার বিকেলে ফের একবার আগরতলা রেল স্টেশন থেকে 11 জন বাংলাদেশি নাগরিককে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানায়, ধৃত 11 জন বাংলাদেশি নাগরিকদের মধ্যে এক নাবালিকাও রয়েছে। তারা কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে রাজ্যে এসেছে। তারা দেশের বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে আসে। ধৃতদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানার সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়ে 2 জন ভারতীয় দালালকে মধুপুর থানার অন্তর্গত কোয়াঢেপা এলাকা থেকে আটক করা হয়েছে। ধৃতদের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় ও বাংলাদেশি অর্থ। ওসি তাপস দাস জানায়, গত 3 দিনে মোট 33 জন বাংলাদেশি নাগরিককে আগরতলা রেল স্টেশন থেকে আটক করা হয়েছে। আমরা গতকালকে আগরতলা রেল স্টেশন থেকে 11 জন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেফতার করেছি। এর মধ্যে একজন মাইনরও আছেন। তো অ্যাকচুয়ালি তারা কোনো ভ্যালিড ডকুমেন্ট ছাড়া ওই বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে চলে আসে। মানে তারা জিজ্ঞাসা করলে বলে কেউ কলকাতা, কেউ বেঙ্গালুরু, কেউ চেন্নাই যাবেন। তো এই জন্য আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে তাদের বিরুদ্ধে একটা মামলা নিয়েছি। আমাদের যে 1 জুলাই থেকে বিএনএস যারা চালু হয়েছে ওই সব কিছু নিয়ে। তো কালকে ওদের সঙ্গে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে আমরা 2 জন ইন্ডিয়ান টাউটকেও অ্যারেস্ট করেছি কোয়েডেবা থেকে, মধুপুর থানার আন্ডারে, শিবাজলা ডিস্ট্রিক্ট মধুপুর থানার সাহায্য নিয়ে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড চেয়েছি। এখন দেখা যাক আরো কি বেরিয়ে আসে। তাদের কাছ থেকে কি পাওয়া গিয়েছে? তাদের কাছ থেকে অ্যাকচুয়ালি তাদের সবারই স্মার্ট মোবাইল ফোন আছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট পাওয়া যায় এবং ইন্ডিয়ান কারেন্সিও পাওয়া যায় তাদের কাছে। গত সময়ে যে লোককে আটক করা হয়েছে তাদের সাথে কোনো যুক্ত হয়েছে? তারা তো এখনো বলছে না, তবে আমরা এই বিষয়টাও দেখছি, যার জন্য আমরা পুলিশ রিমান্ডও চেয়েছি মহামান্য আদালতের কাছে। দেখি আমরা নিশ্চয়ই কিছু না কিছু বেরিয়ে আসবে। এই সপ্তাহে এমন কতজন আটক করা হয়েছে? এই সপ্তাহ তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা 3 দিনে প্রায় 11 জন করে, প্রায় 3, 11, 33 3 দিনই হয়ে যায়। তো সংখ্যাটা আরো অবশ্যই বাড়বে।
প্রায় প্রতিদিনই আগরতলা রেল স্টেশন থেকে ধরা পড়ছে দলে দলে বাংলাদেশি। এ নিয়ে সংবাদ সম্প্রচার হচ্ছে, কিন্তু তারপরও কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। প্রশ্ন হচ্ছে, সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের নজরদারি এড়িয়ে কিভাবে এই বাংলাদেশি নাগরিকরা দলে দলে রাজ্যে আসছে? তাহলে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের কোনো দুর্বলতা রয়েছে? তবে বিভিন্ন মানুষের বিভিন্ন অভিমত। কারণ মতে হয়তো মানব পাচারে জড়িয়ে পড়েছে সীমান্তরক্ষীদের কিছু জওয়ান, আবার অনেকের মতে পর্যাপ্ত জওয়ানদের টহলদারি সীমান্তে না থাকার কারণে এ ধরনের অনুপ্রবেশ বেড়েছে। কিন্তু সবটাই যেন অন্ধকার ঘরে কালো বিড়াল খোঁজার মতো ঘটনা। তবে পুলিশের ভূমিকা নিয়ে এবং গোয়েন্দা শাখার তদন্ত নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। তারা দাবি করছে অনুপ্রবেশকারীদের সহযোগিতা করার দালালদের জালে তুলছে। যদি সত্যি দালালদের জালে তুলে থাকে তাহলে এখন পর্যন্ত কোনো ক্লু বের করতে পারছে না কেন প্রশাসন? সান্দন টিভি। রাস্তার বেহাল দশার কারণে গৃহবন্দী বহু মানুষ। এলাকার দায়িত্বে থাকা জনপ্রতিনিধিরা বলছেন এই উন্নয়নের কাজ মণ্ডল সভাপতির। হতাশাগ্রস্ত নতুন বাজার ভিলেজের সুকান্ত কলোনির মানুষজন। জল নিষ্কাশনী ব্যবস্থার অভাবে নতুন বাজার ভিলেজের সুকান্ত কলোনি পূর্বাংশ জলমগ্ন। এলাকার সাথে সংযোগ রক্ষাকারী সবকটি রাস্তা চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এলাকাবাসী এক প্রকার ভাবে গৃহবন্দী। বেশ কিছু বাড়িঘরে হাঁটু সমান জল জমে আছে। সীমাহীন দুর্ভোগের শিকার এলাকাবাসীরা স্থানীয় ভিলেজ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শাসক দলের মণ্ডল নেতৃত্বের বিরুদ্ধে নিজেদের ক্ষোভের কথা জানান। 2018 সালে রাজ্যের সরকার পরিবর্তন হওয়ার পর এলাকার মানুষ অনেক আশায় বুক বেঁধেছিল যে বর্তমান সরকার তাদের সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু এলাকাবাসী অত্যন্ত ক্ষোভের সাথে জানান যে সমস্যার সমাধান থাক দূরের কথা, বর্তমানে তারা কি দুরবস্থায় রয়েছে তা স্বচক্ষে দেখার প্রয়োজন পর্যন্ত মনে করছে না স্থানীয় ভিলেজ কমিটির জনপ্রতিনিধিরা। এলাকাবাসীরা নতুন বাজার ভিলেজ কমিটির দ্বারস্থ হলে ভিলেজ কর্তৃপক্ষ মণ্ডল সভাপতির সাথে কথা বলতে বলেছে। আবার মণ্ডল সভাপতি বলেছে এটা পঞ্চায়েতের কাজ, তিনি এই ব্যাপারে কিছুই বলতে পারবেন না। এমন অবস্থায় এলাকার মানুষ সঠিকভাবে বুঝে উঠতে পারছে না তাদের এই সমস্যার সমাধান কে করবে। এলাকাবাসীদের আরও অভিযোগ, নতুন বাজার ভিলেজ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিক সাহা গত 6 মাসের একবারের জন্য তাদের এলাকা পরিদর্শনে যাননি, কিংবা এলাকাবাসীর কাছে তাদের সমস্যার কথা জানলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ। নিরুপায় হয়ে এলাকাবাসী সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের অসুবিধার কথাগুলি তুলে ধরেন। আডুর উপরে জল উঠে এই রাস্তা আজকে মনে 4-5 বার করে মাইট পানিছে। আমরা এই সরকার আইছে পরে একবারও তারা একটু মেরামতি করছে না। 4-5টা গর্ত হয়েছে, সব আমরা নিজেরা এই ড্রেন করন ইয়ে করন সম্পূর্ণ কিছু নিজেরা, জঙ্গল পরিষ্কার করলো নিজেরা। আমরা পঞ্চায়েত কিনলেগা, আমরা যদি এই না হয় পঞ্চায়েত কিনলেগা ওই সরকার শুনে এদিকে একটা প্লট ভাঙ্গা পড়ছে। ওই দিনকে কইছি কয় অনৈতো না বর্ষার পরে হইব, আপনারা পঞ্চায়েতে যান। পঞ্চায়েতে যাও না কথা কইছে পঞ্চায়েত মন্ডলের কথা। এলাকাবাসী আরো অভিযোগ করেন রাস্তার বেহাল অবস্থার জন্য তাদের অত্যন্ত দুর্বিষহ জীবন অতিবাহিত করতে হচ্ছে। যানবাহন থাক দূরের কথা, এলাকায় কোনো রিক্সা পর্যন্ত প্রবেশ করে না, যার ফলে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বাজার থেকে বাড়ি নিয়ে আসতে এলাকাবাসীদের প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। অসুস্থ রোগী ও বিদ্যালয় ছাত্রছাত্রী সকলে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রাস্তাগুলির অবস্থা এতটাই বেহাল যে পায়ে হেঁটে চলাচল করাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। এমনকি একজন রোগীকে পর্যন্ত রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার জন্য অবস্থা নেই। মনে হয় যেন কোনো আদিকালের বসবাস করছে গ্রামবাসী বলে অভিযোগ। টাকা শেষ তাইলে আমরা কি করি, আমরা ঘর করি দোয়ার করি, একটা সাল আনতে গেলে আমরা রিস্কা নাই, রিস্কা এ না সবাই একবার মাথাত করে আমরা আনতে হয় পুরা দুইটা শেষ করিয়া। গ্যাসের গাড়ি সবাই এদিকে যারা লাইনে রাস্তার সাথে আছে এরা একই দামে গ্যাসের গাড়ি গ্যাস যায়, অথচ আমরা সেই কেরিং খরচটা আলাদা করে দিতে হয়, কিন্তু ওইটা তো একবার তারা রাখে তারপরও গ্যাসের গাড়ি যায় না। আমরা আলাদা করে রিক্সা দেয় গ্যাসের গাড়ি, এরপরে গ্যাসের গাড়ি যায় না।
রিস্কারিও যায় না, তারপর মাথাত কইরা পাও দিয়া শেষে শেষে মাটি লাগায় লাগায় গ্যাসের গাড়ি নিতে লাগে, চুলার মধ্যে রান্না করে খাইতে লাগে গ্যাসের অবস্থা থেকে। আমরা এই হালে বাস করতেছি আজকে এতটা বছর ধরে। আগে তো মোটামুটি ভাবে জল ওইদিকে সইয়া দিত গা, এখন তো সবাই মোটামুটি জায়গা টাকা কিনা বাড়ি ভরাট টরাট করছে, এখন তো একটা বেহাল অবস্থা আছে, মনে হয় যে আমরা কোন আদিমকালের যুগে বাস করতেছি। বিক্ষুব্ধ এলাকাবাসী জানায় তাদের সমস্যা সমাধানে প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে তাহলে তারা পথ অবরোধ করতে বাধ্য হবে। স্যান্দন টিভি। বিগত 3 মাস ধরে কৈলাসহর পুর পরিষদের অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডের পিডব্লিউডি রোডের মধ্যপাড়ায় বিদ্যুতের সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ। তীব্র দুর্ভোগের শিকার হয়ে এলাকাবাসী দ্বারস্থ হল মহকুমা শাসকের। মহকুমা শাসকের কাছ থেকে আশ্বাস পেয়ে সরাসরি বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে আঙুল তুলে হুঁশিয়ারি দেয় আন্দোলনে নামার জন্য। কৈলাসহর শহরে বেহাল বিদ্যুৎ পরিষেবা, দলমত নির্বিশেষে মহকুমা শাসকের দ্বারস্থ হলেন এলাকাবাসী। জানা যায়, রাজ্যে 2018 সালে রাজনৈতিক পালা বদলের পর কৈলাসহরের বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের উপর দেওয়া হয়। মূলত বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার তাদের উপর দায়িত্ব দিলেও নিম্নমানের পরিষেবা দিচ্ছে বলে দাবি কৈলাসহরের মহকুমাবাসীর। বিগত 3 মাস ধরে কৈলাসহর পুর পরিষদের অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডের পিডব্লিউডি রোডের মধ্যপাড়ায় বিদ্যুতের সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ। এই বিষয় নিয়ে স্থানীয় জনগণ সাই কম্পিউটারের অফিসে অনেকবার ধর্ণা প্রদর্শনের পরও কাজের কাজ কিছুই হয়নি। তাই এক প্রকার বাধ্য হয়ে বুধবার দুপুরে এলাকাবাসী মহকুমা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করে। তাদের অভিযোগ, বিগত বহুদিন থেকে এই এলাকায় বিদ্যুতের সমস্যার কারণে এলাকার ট্রান্সফরমারটি বিকল হওয়ার পাশাপাশি আগুন ধরে যায়, যার ফলশ্রুতিতে স্থানীয় জনগণের বাড়িঘরের টিভি, ফ্রিজ, গিজার, এসি থেকে শুরু করে অন্যান্য যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। তাদের প্রশ্ন, এই দায়ভার কারা নেবে? সাই কম্পিউটারকে এই বিষয়ে কখনো মৌখিক আবার কখনো লিখিত অভিযোগ জানানোর পরও কোনো সাড়া দিচ্ছে না। তাই বাধ্য হয়ে স্থানীয়রা মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে। মহকুমা শাসক তাদের আশ্বস্ত করেন তিনি এই বিষয়টি অবিলম্বে বিদ্যুৎ দপ্তর এবং সাই কম্পিউটার সংস্থার গোচরে নিয়ে সমস্যার সমাধানের পথ খুঁজে বের করবেন। স্থানীয়রা দাবি করেন, অবিলম্বে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে বিকল্প হিসেবে তারা সাই কম্পিউটারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা। বিগত 3 মাস ধরে আমাদের এলাকার প্রত্যেকটা বাড়িতে লাইট ডাবল ফেসে গেছে, সুইচ অফ করলেও লাইট জ্বলে, সুইচ অন করলেও লাইট জ্বলে। প্রতিটা বাড়িতে ফ্রিজ, টিভি, গিজার, এগুলো কম্পিউটার এগুলো নষ্ট হয়ে গেছে। এই দায়ভারটা কে নেবে? আমরা বারবার সাই কম্পিউটারকে মৌখিক, লিখিত বিভিন্নভাবে দেওয়ার পরও আমাদের কোনো সুরাহা পাচ্ছে না। তাই আমরা আজকে আবার মাননীয় এসডিএম মহোদয়ের কাছে আমরা এসেছি। আমরা সবাই মিলে, এলাকার সবাই মিলে এই ডেপুটেশন দিয়েছি। উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি এক্ষুনি প্রম অ্যাকশন নেবেন, অন্যথায় যদি আন্দোলন যদি উনি সমাধান না করেন সাই কম্পিউটারের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এবং এটা কোনো পলিটিক্যাল, আমরা এলাকাবাসী সবাই মিলে এই আন্দোলনটা করেছি। আমরা মাননীয় ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসন, আমাদের ওয়ার্ডটা মাননীয় ভাইস চেয়ারম্যানের ওয়ার্ড, উনাকেও আমরা উনাদেরও শরণাপন্ন হয়েছি যাতে আমাদের অতি সত্বর আমাদের এলাকার এই সমাধানটা করে দেয়। তাই বলছি, সবাইকে অনুরোধ রাখছি। আর গতকালকে থেকে আমাদের পুরো ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে। এই ট্রান্সফরমারটা হাই ভোল্টেজ হওয়ার কারণে প্রতিদিন ট্রান্সফরমার নষ্ট হয়ে যাচ্ছে। কালকে থেকে পুরো কারেন্টে নেই। গতকাল কটার থেকে কারেন্ট? গতকাল বিকাল 5টা থেকে কারেন্ট নেই, এখন অবধি কারেন্ট নেই। এখন তো প্রায় বিকাল 3টা বাজে। আমরা গিয়েছিলাম বিকাল 3টা পর্যন্ত কারেন্ট নেই। আমরা সাই কম্পিউটারকে গিয়েছিলাম, উনিও অফিসে নেই। আমরা কার সঙ্গে দেখা করবো কিছু বলতে পারছি না। এখন আমরা বলছে ট্রান্সফরমার দেবে, কখন দেবে, কে দেবে, কার কাছে যাবো, কোনো জায়গায় নেই। আমরা মহকুমা শাসকের আসলাম, উনার দ্বারস্থ হলাম। উনি আমাদেরকে আশ্বাস করেছেন আগামী দিনে উনি এটা দেখে দেবেন। তবে বিদ্যুতের সমস্যা শুধু রাজ্যের কৈলাসহরে নয়, গোটা রাজ্যে চলছে বিদ্যুতের সমস্যা। মানুষকে দৈনন্দিন কাজকর্ম ছেড়ে দিয়ে রাস্তা অবরোধ কিংবা মহকুমা শাসকের দ্বারস্থ হতে হচ্ছে। আর মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছেন, লোডশেডিং নয়, পাওয়ার কাট হচ্ছে। এলাকায় এলাকায় বিদ্যুতের ব্যবহার বেড়েছে। বিদ্যুৎ অফিসের কর্মীদের অবগত করে বিদ্যুৎ ব্যবহার করার জন্য আগরতলাবাসীকে বলছেন মন্ত্রী। কিন্তু দেখা গেছে বিদ্যুৎ অফিসে গেলে বিদ্যুৎ কর্মীরা জানিয়ে দিচ্ছেন বাড়িতে বিদ্যুৎ ব্যবহারের লোড বাড়ানোর জন্য, আর এর জন্য ফর্ম পূরণ করে মানুষের কাছ থেকে আদায় করা হচ্ছে হাজার হাজার টাকা। বিকাশ ত্রিপুরায় সবকিছু বিকাশ হলেও বিদ্যুৎ নিগমের বিকাশ শুধু মন্ত্রীর মুখে মুখে। স্যান্দন টিভি।
বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পূর্ত দপ্তরের মহকুমা আধিকারিকের অফিস ঘেরাও করল অটো চালকরা। ঘটনা সোনামুড়া মহকুমা পূর্ত দপ্তরের অফিসে। অভিযোগ, দীর্ঘদিন যাবৎ সোনামুড়া শহর লাগোয়া প্রায় প্রতিটি সড়কের বেহাল দশা। বিশেষ করে সোনামুড়া ধলিয়ায়, সোনামুড়া বক্সনগর, সোনামুড়া রবীন্দ্রনগর সড়ক ইত্যাদি। প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে ছোট বড় সমস্ত যান চালকদের। ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। প্রতি বছরে মহকুমা প্রশাসনের তরফ থেকে দুর্ঘটনা এড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও রাস্তার বেহাল দশার কারণে যে সকল দুর্ঘটনাগুলো সংঘটিত হচ্ছে সেই সমস্যাগুলো সমাধানের কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর। এমনটাই অভিযোগ যান চালকদের। তাই সোনামুড়া মহকুমা পূর্ত দপ্তরের অফিস ঘেরাও করে অটো চালকরা কথা বলেন দপ্তরের মহকুমা আধিকারিক জেমসন রুপিনির সাথে। যদিও চালকদের অভিযোগ, নির্ধারিত অফিস সময়সূচি অনুযায়ী সকাল 11টায় দপ্তরের অফিসে আসলেও দেখা নেই অফিসের কোনো কর্তা ব্যক্তিদের। ফাঁকা কক্ষেই চলছে বৈদ্যুতিক সরঞ্জাম। এমতো অবস্থায় দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবশেষে অফিসে আসেন পূর্ত দপ্তরের মহকুমা আধিকারিক জেমসন রুপিনি। তখন অটো চালকদের এক প্রতিনিধির দল কথা বলেন আধিকারিকদের সাথে। তিনি বলেন যে কাজগুলো তাদের হাতে নেই সেগুলো নিয়ে এনএচএর সাথে কথা বলেছেন। আজকের মধ্যেই রাস্তার কাজে হাত লাগানো হবে বলে অবগত হয়েছেন বলে জানান। অপরদিকে অটো চালকরা জানান, আধিকারিকরা এসি রুমে বসে থেকে বুঝতে পারে না অটো চালকদের দুঃখ দুর্দশার কথা এবং তারা সঠিক সময়ে অফিসেও আসে না বলে অভিযোগ তোলেন অটো চালকরা। অটো চালকরা জানান, আজকের মধ্যে যদি রাস্তার সমস্যা সমাধান না হয় তাহলে বৃহস্পতিবার তারা পথ অবরোধ করবে। আচ্ছা, একটু আগে আজকে ওই অটো সিন্ডিকেট ওরা আমার এখানে আইছিল। এটা যে রাস্তাটা ওরা আমাকে ওটা মানে প্রপোজালটা ওই আমার মানে এখানে নিয়ে আসছিল। এটা হচ্ছে এনএসি রাস্তা, যেটা বিশালগড় হয়ে বক্সনগর হয়ে আমার সংহতি সোনামুড়া সংহতি ব্রিজ অব্দি। ওই এখন এই যে রাস্তা, এটা তো এনএসি রাস্তা। এটা এখন আমাদের পিডব্লিউডি এনএসির হাতে। এখন যেগুলি কাজ হইতেছে, এখন বক্সনগর দিকে 500 কিলোমিটার তারা এখন কাজ করছে। আর এই যে কয়েক মাসের আগে এটা বড় বড় গর্ত হয়েছে, পটহোল মানে হয়েছে, যেখানে যেখানে জল জমছে। এখন আমি এসইউ ওনাকে আমি জানাইছি, ওটা বিষয়টি জানাইছি। ওরা আজকে ওদের কনসার্নে এজেন্সি নিয়ে আজকে তারা জেসিবি সহ যেখানে জল জমে তারা এটা ক্লিয়ারিং করবো, আমাকে এটা কমিটমেন্ট দেওয়া হয়েছে। প্লাস যেখানে সোলিং লাগবো ওরা যেগুলি বড় বড় গর্তগুলি তারা সোলিং করে মানে দেওয়া হইব। আজকে তারা আপনার লাঞ্চ ওরা অ্যাকশন নিয়ে নিব। আমাকে এইভাবে এটা ফোনের মাধ্যমে আমাকে এটা কমিটমেন্ট দেওয়া। তো প্রত্যেকটা গাড়ির কিস্তি আছে, প্রত্যেকটা গাড়ি চালান লাগে, চালায় সেটা রুটি রোজগার করিয়া সেটা বউ বাচ্চা আছে, ফ্যামিলি আছে, প্লাস কিস্তি আছে। আমরা কি করি? তারা তো ঘুমায়। আরে তারা তো এসির বাতাস খাইতেছে, ঘুমাইতেছে। আমরা কারণ রোদে ফুরি মেঘে ভিজি আমরা দুধ দশার কথা তো তারা বুঝতে পারে না একবারও। তারা তো এসির ভিতরে ঘুমা প্রতিনিয়ত। কি করব আমরা? নিরুপায়। আজকের ভিতরে যদি কোনো সংস্কারের কাজ না হয়, কালকে থেকে আমাদের জাম রাস্তা অবরোধ শুরু হয়ে যাব। ময়দানে সংগঠন দুর্বল হলেও আন্দোলনে নামতে চলেছে বর্তমান সরকারের শরিক দল আইপিএফটির যুব সংগঠন। আগামী 8 জুলাই থেকে লং মার্চ করবে বলে বুধবার সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দেন। এদিন রাজ্য কার্যালয়ে ইউথ আইপিএফটি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির সভাপতি রাজ দেববর্মা সাংবাদিক সম্মেলন করে জানান, সম্প্রতি ইউথ আইপিএফটির সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী 8 জুলাই থেকে লং মার্চ শুরু করবে সংগঠনের কর্মীরা। কাঞ্চনপুর থেকে এই লং মার্চ শুরু হবে, শেষ হবে খুমলুঙে। কারণ 2009 সালে দলের জন্মলগ্ন থেকেই তিপ্রাল্যান্ডের দাবি ছিল। সেই দাবি নিয়ে তারা বর্তমানে ময়দানে রয়েছে। আগামী 23 আগস্ট স্টেটহুড ডে। প্রতি বছর এই দিন আইপিএফটি দলের পক্ষ থেকে সচেতনমূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই বছর এই দিনটিকে সামনে রেখে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দলীয় কর্মী সমর্থকরা যাতে এই লং মার্চে অংশ নেন তার জন্য আহ্বান জানান সংগঠনের সভাপতি। তিনি আরও দাবি করেন, আইপিএফটি এখনও পাহাড়ে অত্যন্ত শক্তিশালী। তবে এত স্বীকার করেছেন মাঝে দল অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল।
কিন্তু আগামী দিনে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন জারি থাকবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন তারা বহুদূর এগিয়ে নিয়ে যাবে বলে সাংবাদিক সম্মেলন করে জানান। আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব। তাই জন্য আমরা চিন্তা ভাবনা করে আমরা আগামী 8 তারিখ থেকে লং মার্চ করতে যাচ্ছি। কাঞ্চনপুর নর্থ ত্রিপুরা থেকে ওয়েস্ট কুমলং ত্রিপুরা পর্যন্ত করতে যাচ্ছি। সেই জন্য আমি সারা ত্রিপুরা আমাদের ইউথ আইপিএফটি পক্ষ থেকে সবাইকে আহ্বান করব এই লং মার্চে সবাইকে যোগদান দেওয়ার জন্য আমি সবাইকে আহ্বান রাখছি। আর এই লং মার্চ থেকে আমাদের যে আমরা 2009 থেকে যে পার্টি আইপিএফটি স্টেটহুড ডিমান্ডে 23 আগস্ট এই বিষয় নিয়ে আমরা অ্যাওয়ারনেস করার জন্য এই লং মার্চ আমরা করতে যাচ্ছি। স্বরাষ্ট্র দপ্তরের অধীন কারা দপ্তরের উদ্যোগে বুধবার ই মুলাকাত বিষয়ের এক দিনের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করেন কারা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। পরে তিনি বলেন, ই পঞ্চায়েত শুরু হয়ে গেছে, তাই কারা দপ্তরের সকলের জন্য কাজ করতে সুবিধা হয়, তার জন্য ই মুলাকাত বিষয়ে একদিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণের ফলে দপ্তরের কর্মীদের সুবিধা হবে বলে জানান মন্ত্রী শান্তনা চাকমা। শুরু হয়েছে আজকে। তো আজকে আপনারা জানেন যে আজকে আমাদের বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের জেল ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন ওনাদেরকে নিয়ে ট্রেনিং, সেই ট্রেনিং এ উপস্থিত রয়েছেন আমাদের আইজি প্রেসিডেন্ট মহোদয়, রয়েছেন আমাদের বিভিন্ন আধিকারিকগণ। একটাই লক্ষ্য, কিভাবে আমাদের জেল ডিপার্টমেন্টকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কিভাবে আরো সুবিধা আমাদের প্রিজনারদের দেওয়া যায় এবং আমাদের যে সিকিউরিটি বিষয় যেটা সেটাকে গুরুত্ব সহকারে যাতে করে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে আজকে আমাদের এই প্রোগ্রাম। তো আমি বলবো যে আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন, তো আপনাদের যে ট্রেনিং করানো হবে সেই ট্রেনিং এ আপনারা পুরোপুরি আপনাদের যতটুকু সম্ভব জানার আপনারা জেনে নেবেন এবং যেখানে কনফিউজ থাকবে সেখানে আপনারা জিজ্ঞেস করবেন। এখানে এনআইসি দায়িত্বে যারা রয়েছেন ওনারাও এখানে উপস্থিত রয়েছেন। তো মূল কথা হচ্ছে যে আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন কোণে কোণে দেখা যায়, অনেক সময় দেখা যায়, আমরা লক্ষ্য করেছি বিগত দিনেও যে কোনো একটা মেডিকেল কোর্সে ভর্তির জন্য নিটের পরিবর্তে পূর্বের ন্যায় রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষা চালু করার দাবি সহ অবিলম্বে নিট পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষার দাবিতে 27 জুন থেকে 3রা জুলাই সপ্তাহব্যাপী সমগ্র দেশে প্রতিবাদ সপ্তাহ পালন করছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। তারই অঙ্গ হিসেবে বুধবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি রাজ্য শাখা। সংগঠনের এক নেতৃত্ব জানান, নিট পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা ছিল 14 জুন, কিন্তু দেখা যায় লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন নিট পরীক্ষার ফলাফল ঘোষণা করে দেওয়া হয়। পরবর্তী সময় দেখা যায় নিট পরীক্ষায় ব্যাপক কেলেঙ্কারি হয়েছে, কিন্তু সরকার নিট পরীক্ষার ফলাফল বাতিল করেনি। তাই নিট পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষার দাবিতে 27 জুন থেকে 3রা জুলাই সপ্তাহব্যাপী সমগ্র দেশে প্রতিবাদ সপ্তাহ পালন করছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। তারই অঙ্গ হিসেবে বুধবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ সভা করা হয়েছে। আপনারা জানেন যে বিভিন্ন সংবাদপত্র, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে সর্বভারতীয় মেডিকেল যে প্রবেশিকা পরীক্ষা নিট, এই নিট পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা ছিল 14 জুন, কিন্তু নিট কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি করে 4 জুন, যেদিন ভারতবর্ষের লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হতে যাচ্ছিল, সেই দিন তাড়াহুড়া করে এই নিটের রেজাল্ট প্রকাশ করেছে। পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি এই নিটে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে। যে সর্বোচ্চ নম্বর 720 পেয়েছে 667 জন, এর মধ্যে একই সেন্টারে 6 জন ছাত্র 720-এ 720 পেয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারা যায় যে এই নিটে ব্যাপক আর্থিক কেলেঙ্কারি হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সরকার এটাকে স্বীকার করে সরকার কিন্তু এই নিট
বুধবার দুপুর 12টায় খোয়াই নতুন টাউন হলে খোয়াই মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হলো মতদাতা অভিনন্দন যাত্রা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি দলের সভাপতি রাজীব ভট্টাচার্য, দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা। খোয়াই নতুন টাউন হলে মতদাতা অভিনন্দন যাত্রার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, নির্বাচন আসে, নির্বাচন যায়, এরপর বিভিন্ন রাজনৈতিক দলের জয়ী হওয়া নেতারা সেই ভোটারদের ভুলে যায়, যাদের ভোট প্রদানের ফলে সেই নেতারা জয়ী হয়েছিলেন। সেই দিক দিয়ে বিজেপি দল ব্যতিক্রমী দল। তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পর চিন্তা করেছেন তৃতীয়বার ক্ষমতায় আসার জন্য যেসব ভোটাররা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের প্রতি সম্মান জানাতে মতদাতা অভিনন্দন যাত্রা শুরু করার। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত ভোটারদের সম্মান জানানো হলো মূল লক্ষ্য। তারই অঙ্গ হিসেবে বুধবার খোয়াই নতুন টাউন হলে খোয়াই মণ্ডলের উদ্যোগে এই অনুষ্ঠানটি করা হয়। পাশাপাশি তৃতীয়বার মোদী সরকারকে ক্ষমতা আনার জন্য সমস্ত খোয়াই মহকুমার ভোটারদের ধন্যবাদ জানান বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। আজকে খোয়াই মণ্ডলের উদ্যোগে আজকের এই সভার আয়োজন করেছেন। আমি আপনাদেরকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের মতো নির্বাচিত করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জেনে খুশি হবেন যে এই ত্রিপুরা রাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য একটা নির্বাচনের ইতিহাসে একটা ঐতিহাসিক রেজাল্ট আমরা এই ত্রিপুরা রাজ্য থেকে দুটি আসনে আমাদের পদ্মফুল ফুটিয়ে মোদীজির হাতকে শক্তিশালী আমরা করেছি। ঐতিহাসিক রেজাল্ট এই ত্রিপুরা রাজ্যে সৃষ্টি করেছেন। আর কারা করেছেন? এই হলে যারা বসে রয়েছে, যারা ভোটার এবং আমার দেবদুর্লভ কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রমে আজকে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যবে থেকে নির্বাচন শুরু হচ্ছে, আজ সেটা ইতিহাস তৈরি হয়ে গেছে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে লোকসভা নির্বাচন। আপনারা জেনে খুশি হবেন যে পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের 14,61,000-এর উপর ভোটার আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে ছিল, যেখানে এই পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের প্রার্থী হয়েছিলেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেব। এই পশ্চিম ত্রিপুরা আসনে প্রায় 81.48% ভোট সেখানে পড়েছিল। তার মধ্যে ভারতীয় জনতা পার্টির আমাদের বিপ্লব কুমার দেব মহোদয়, উনি ভোট পেয়েছিলেন 8,81,341টি ভোট পেয়েছেন। উনার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্ডিজোটের প্রার্থী কংগ্রেসের প্রার্থী আশিস শাহ মাত্র 2,69,000 ভোট পেয়েছেন। জনপ্রতিনিধি যখন পরিণত হয় জমি মাফিয়াতে, তখন প্রতিশ্রুতি হয় গঙ্গা প্রাপ্তি। সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়কের প্রতিশ্রুতিকে বিশ্বাস করে এখন এমনই অন্তহীন দুর্দশায় দিন যাপন করছেন সোনামুড়া নগর পঞ্চায়েতের 12 নম্বর ওয়ার্ড এলাকার হাসপাতাল লাগোয়া ঢাকারি পুকুর সংলগ্ন টিলার বেশ কয়েকটি পরিবার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোট ফুরিয়ে যেতেই জনপ্রতিনিধিদের আর দেখা মেলে না। তারা টেয়া দিত, মাটি বেচে দেন, টেয়া দিত। এখন ডোজরা মালিক কইছে আমি বিল বাজি আমি করতে টেয়া দেন, আমি কোনটা দিতাম না, তোলে মাটি বদ্ধ, এই বদ্ধ করে বদ্ধ টাকা চাইছে কারা? হ্যাঁ টাকা চাই তারা পার্টিরা চাইছে, পার্টির কারা চাইছে? ও তো বাসামিয়ার পার্টি। হ্যাঁ মালিকের টেয়া চাইছে, ফাইয়ার টেয়া দেওয়া দলে বদ্ধ করেছে মাটি কাটা নিয়ে তারা একটা ব্যবসায়ের মতনে তারা প্রচুর বেচা হয়েছে। ঠার মুড়া জলা ফুরাইছে, এরপরে ফুসকুলি ফুরাইছে, দল্লাই ফুরাইছে, ওই বিভিন্ন জায়গাতে ফেলাইছে তারা বিক্রি করছে, কিন্তু কাউন্টার মাটিটা কাটা হয়েছে না। বেজিমারও হালাইছে, মানে অনেক অনেক দুর্গাপুর নিচে, মানে কত কম নাম সব জায়গাতে এটা বিক্রি হয়েছে এই মাটিটা, আমরা জায়গার মাটিটা। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।